একদিন কি হয়েছে, গৌতম বুদ্ধ না তার শিষ্যদের নিজের মতো করে কিছু বোঝাচ্ছিল, আর সেখানে রাজামশাইও উপস্থিত ছিল। মানে রাজামশাইও তার কথা শুনতে গেছে রানীমাকে নিয়ে। আর গৌতম বুদ্ধ কথা বলার মাঝে না রাজামশাইয়ের আঙুল খুব অস্বাভাবিকভাবে নড়াচড়া করছিল। আর এটা যখন গৌতম বুদ্ধের চোখে পড়ে, সে কথা বলা বন্ধ করে দেয়। আর রাজামশাই সেই আঙুলের দিকে তাকিয়ে থাকে। এখন রানীমা অবাক যে উনি কথা বলা কেন বন্ধ করলো। আর রাজামশাই সেই আঙুলটা যখন নড়াচড়া বন্ধ হয়, তখনই গৌতম বুদ্ধ আবার বলা শুরু করে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর রাজামশাইয়ের আঙুলটা সেই আবার নড়াচড়া করতে থাকে। আর সেটা দেখে গৌতম বুদ্ধ আবার কথা বলা বন্ধ করে দেয়। আর এরকম পরিস্থিতি যখন 2 থেকে 3 বার আসে, তখন রাজামশাই বিরক্ত হয়ে গৌতম বুদ্ধকে বলেন, আপনি কথা বলা কেন মাঝে বন্ধ করে দেন, আর তারপর আমার আঙুলের দিকেই বা কেন তাকিয়ে থাকেন। তখন গৌতম বুদ্ধ বলে যে তুমি আঙুল কেন নাড়াচ্ছ। রাজামশাই তখন বলেন যে আমার তো হুঁশই নেই যে আমার আঙুল নড়ছে, বাকি আমি নাড়াচ্ছি না। আর এমনটা না যে রাজামশাই মিথ্যে কথা বলছিল, রাজামশাই সত্যি খেয়ালই নেই, মানে হুঁশই নেই যে তার আঙুলটা নড়ছিল। তখন গৌতম বুদ্ধ একটা কথা বলেন যে ওটা কার হাত, তোমার হাত নাকি অন্য কারো? এভাবে তো তুমি তোমার ওই হাত দিয়ে কারো খুনও করে দেবে আর বলবে আমার হুঁশ নেই। আর এই কথাটা শোনার পর না রাজামশাই সেই সবাই অনেক লজ্জিত হয়। মোরাল অফ দ্য স্টোরি, জীবনে না কখনো নিজের হুঁশ হারাবি না। দেখ তুই লাইফে জীবনে এখন কি করছিস, ভালো কাজ করছিস নাকি খারাপ কাজ করছিস, আমি সেদিকে যাচ্ছি না। তুই যেটাই করিস না কেন, তোর যেন হুঁশ থাকে যে তুই কি করছিস। এই যে মানুষ আগাতে পারে না কেন, কারণ তার হুঁশই নেই কি করছে কি না করছে। তুই খেয়াল করে দেখ, যখন তুই ফোন চালাস 2 থেকে 5 মিনিট তো হুঁশ তো থাকে যে আমি কি করছি, তারপর যেন হুঁশ খেয়াল কোথায় জানি হারিয়ে যায়। মানে ফোন চালিয়ে যাচ্ছে। আর যখন খেয়াল আসে, হুঁশ আসে, তখন দেখে যে আমার সময়টা কোথায় জানি হারিয়ে গেল। আর মাথায় রাখবি, হুঁশে কিন্তু মানুষ নিজের বেশি ক্ষতি করে না, বেহুশেই করে। এই কারণেই না কাম, ক্রোধ, লোভ এই 3টিকে নরকের দ্বার বলা হয়। কারণ বিবেক, বুদ্ধি, জ্ঞান, হুঁশ, খেয়াল সব হারিয়ে ফেলে কাম। এর চক্করে মানুষ এত খারাপ খারাপ কাজ করে, পরে যখন তাকে বলা হয় যে আপনি এটা কিভাবে করলেন, সে নিজের উপরেই বিশ্বাস করতে পারে না যে সেটা সে নিজে করল। ঠিক সেভাবে ক্রোধ, যখন রাগ মাথায় চলে, সেই মুহূর্তে মানুষ এমন একটা কাণ্ড করে বসে যে চাইলেও সেই পরিস্থিতির ক্ষতিপূরণ তখন আর কোনোদিনও দিতে পারে না। হয়তো রাগের বসে সামনের মানুষটার প্রাণই নিয়ে নিয়েছে। ঠিক সেভাবে লোভ, হয়তো দেখে যে কম পরিশ্রমেও তারা বিশাল বড় কিছু আয় করে নেবে, তাদের কাছে কিন্তু মোটামুটি আছে, তাই ওই যে আরও লোভ, কম পরিশ্রমে, এই লোভে তাদের কাছে যেটুকুনি আছে সেটাও তারা হারিয়ে ফেলে। কাম, ক্রোধ, লোভ এই 3টে নরকের দ্বার এমনি এমনি বলা হয় না, কারণ মানুষ বেহুশ হয়ে যায়, হুঁশ থাকে না। আর একটা মানুষের হুঁশ তখন থাকে যখন তার ভেতরে একটা মানুষ সর্বদা জেগে থাকে। আর তখন যদি সে কোনো ভুলও করে না, সে জানে সে ভুল করছে, আর সে এটাও জানে এর পরিণাম কি হতে পারে। এটা পরে বলে না যে আহার এই ভুলটা আমার কাছে কীভাবে হয়ে গেল, এটা তো আমি বুঝতেই পারলাম না। না, সে জানতো। আর বাস্তবে যে মানুষ নিজের হুঁশ হারাতে দেয় না, সর্বদা জেগে থাকে, তার জীবনের নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে। তাই নিজের লাইফের নিয়ন্ত্রণ কখনো হারাতে দিবি না, মানে হুঁশ হারাবি না। দেখো, তোমার যদি মনে হয় যে বাস্তব জীবনের ভালো মন্দ আমি তোমায় শেখাতে পারছি, বোঝাতে পারছি, তাহলে তুমি আমার এই বইটা পড়ো। আমি বলেছিলাম না যে আমি একটা বই লিখছি, আর সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো আজ হচ্ছে সেই দিন যে দিন আমি আমার বইটা প্রকাশিত করলাম। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আর লিঙ্কে যাওয়ার আগে, মানে বইটা নেওয়ার আগে দেখে নাও এই বইটার ভিতর কী আছে। আর এই বইটার মূল উদ্দেশ্যটাও আমি বলে দিচ্ছি। আমি তোমায় এমন একটা বই দিতে চাই যে বইয়ে বাস্তব জীবনের সব শিক্ষা একসাথে থাকে, যা একা চলা মানুষকে শক্তি দেবে নিজেকে নিজের মতো করে বানানো। আর এই বইটা কাদের জন্য? যারা সিলেবাসের বাইরেও কিছু জানতে চায়, বইটা তাদের জন্য। এবার বইটা মূল উদ্দেশ্য সেটা তো আমি তোমায় বলে দিলাম, কিন্তু বইটা বিক্রি করে আমার মূল উদ্দেশ্য কি সেটাও আমি তোমায় বলে দিচ্ছি। আমি এবার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক সিরিয়াসভাবে নেব, মানে আমি এটাকে ফুল টাইম দিতে চাই এই কন্টেন্ট ক্রিয়েশনকে। আর এখান থেকে যে টাকাটা আসবে সেটাকে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে ম্যাক্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। মানে আমার ইচ্ছা আছে আমি বাইরে বাইরে শ্যুট করবো। এখন বাইরে শ্যুট বললেই হয় না, সেখানে একটা মানুষ লাগে ডেডিকেটেড, যাকে আমি ভালো পরিমাণ টাকা দিতে হবে। তো আমার বন্ধু আছে, আমি ওকে ওখান থেকে আনার চেষ্টা করব। আর এই বইটা যখন তুমি পারচেস করবে, তখন এটা তো ভাববে যে হ্যাঁ আমি একটা শেখার জন্য কিছু জিনিস নিলাম, প্লাস তুমি এটাও ভাববে যে তুমি দাদাকে একটু সামনের দিকে ঠেলে দিলে এই কন্টেন্ট ক্রিয়েশন খেলাতে, যে দাদা তুমি ভালোভাবে খেলো। তো এবার অনেকেই আসবে যে এই বইটা আমি ফ্রিতে কীভাবে নেব। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে ভাই সব কিছু ফ্রি হয় না ফ্রি। আর এই ফ্রির মানসিকতা কেমন মানসিকতা তুই একটু নিজে ভাব। তুই যখন সিনেমা দেখতে যাস, ভালো খাবার খাস, কাপড় পরিস, তখন তো সেখানে ফ্রি বলিস না। যখন নিজের উপর ইনভেস্ট করার কথা আসে, তখন এই ফ্রির মানসিকতা কোথা দিয়ে চলে আসে? সারা জীবন যদি হাতি পেঁচে যাস আর ফ্রি করিস, তাহলে নিজের ক্যাপাসিটি কোন দিন বানাবি আর কবে বা বানাবি? আর যদি এই বইটা আমি তোকে ফ্রিতে দিই, তুই কি ফ্রিতে নিবি? তোর মানসিকতা বলে
মাথায় রাখবি এই বইটা বানাতে কিন্তু আমার 45 দিন সময় লেগেছে। প্রথমে এইখানেই লিখেছি, তারপর এটাকে ডিজিটালি কনভার্ট করেছে। রাত 2-3টে পর্যন্ত জেগে না, চোখের নিচে কালো দাগ পড়ে, তবুও সুন্দরভাবে গ্রাফিক্সে বাংলায় এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। কেন? কারণ যাতে সামনের মানুষটা সহজ ভাষায় বুঝতে পারে, পড়তে পারে। তো মানুষের পরিশ্রমের কি কোনো দাম নেই? তো এবার যদি বলিস না দাদা মানুষের পরিশ্রমের দাম আছে, তাহলে এই বইটা নেই। আর যখন তুই এই বইটা টাকা দিয়ে কিনবি, তখন তো এটা মনে হবে যে তুই নিজের উপর ইনভেস্ট করলি, এই অনুভূতিটাও আসবে। আর কিভাবে এটা পারচেস করবি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যখনই তুমি বইটা নেওয়ার জন্য লিঙ্কে ক্লিক করবে, তখনই তোমার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। তারপর তুমি বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছ থেকে দুখানা জিনিস চাইবে, তোমার জিমেল নাম্বার আর ফোন নাম্বার। তুমি সেই জিমেল নাম্বারটাই দাও যে জিমেলে তুমি এই বইটা নিতে চাও, আর ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। তারপর বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছে অনেকগুলো মাধ্যম চলে আসবে কিভাবে তুমি পেমেন্ট করতে চাও। তারপর তোমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করো, আর তারপর পে করলেই পারচেস সাকসেসফুল দেখাবে। তারপর চলে আসো তুমি তোমার জিমেলে, সেখানে তুমি একটা পিডিএফ পাবে। এই পিডিএফটা হচ্ছে তোমার বিল। তারপর অ্যাক্সেস ইওর পারচেসে ক্লিক করলেই তুমি সেই প্রথম ওয়েবসাইটটাতে চলে আসবে যেখানে তুমি আগে ছিলে। তারপর সেখানে একটা অপশান আছে ডাউনলোড, সেটা সিলেক্ট করো। তারপর বইটা তোমার সামনে ওপেন হবে, তারপর 3 ডটে ক্লিক করে ডাউনলোড করো। এবার এখানে পিডিএফটা তোমার ডাউনলোড হতে শুরু করছে। আর ডাউনলোড হয়ে গেলেই তুমি তোমার ফাইল ম্যানেজারে চলে আসো, সেখানে দেখো এটা সেভ হয়ে গেছে। তারপর সেটা সিলেক্ট করো, তারপর এডিট আর ড্রাইভে ক্লিক করলেই অফলাইনে তুমি তোমার সময় মতো এই বইটা পড়তে পারো।